শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। গতকাল আমরা আলোচনা করছিলাম প্রশাসনিক সংস্কারের প্রেক্ষাপট নিয়ে, আলোচনা করছিলাম সূচনার পর থেকে ব্রিটিশ ও পাকিস্তান আমলে এবং বাংলাদেশে আমলাতন্ত্রের ভূমিকা, রাজনৈতিক উদ্দেশ্যে প্রশাসনের ব্যবহার সহ প্রাসঙ্গিক অন্যান্য নানা বিষয়ে। আজ দেখবেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। দর্শক, আলোচনার জন্য আজকেও আমরা ভীষণ আনন্দের সঙ্গে আমাদের অতিথিদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ ফিরোজ মিয়া, সাবেক অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। আমাদের সঙ্গে রয়েছেন শেহরিন আমিন ভূঁইয়া, প্রভাষক, লোক প্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে। শেহরিন আমিন ভূঁইয়া, আপনাকে দিয়ে শুরু করবো। আমরা গত পর্বে নিয়োগের ব্যাপারটি নিয়ে কথা বলছিলাম যে একেবারে নিয়োগ থেকেই আসলে এই অনিয়মটা শুরু হয় এবং রাজনীতিকরণ শুরু হয়, যেখান থেকে আসলে আমাদের প্রশাসকরা জনগণের কাছে যে তাদের বাধ্যবাধকতা সেটি ভুলতে শুরু করেন। আপনার কি মনে হয় যে এই সিস্টেমে কোনো জায়গায় পরিবর্তন আনলে এই প্রভাব থেকে মুক্ত থাকা সম্ভব? আসলে পুরো পরিবর্তনটাই আপনাকে সিস্টেমেই আনতে হবে। আমার যেটা মনে হয় যে আমরা আমাদের প্রশাসনের মধ্যে প্রশাসনের সিস্টেমটাকে মেরিটোক্রেসির ভিত্তিতে করতে পারিনি। তো এটা আপনি একদম নিয়োগের থেকে শুরু করে পদোন্নত হয়ে হয়ে একদম সেক্রেটারি লেভেলেও যদি যান, সেখানে কোথাও মানে বিগত আমি শুধু 15 বছর বলবো না, আমি পুরাটাই বলি যে পুরোটা সময় আমরা দেখেছি যে আসলে মেরিটের চেয়ে বেশি দলীয়করণকে বা পার্টি অ্যাফিলিয়েশনকে গুরুত্ব দেওয়া হয়েছে। এখন যখন একজন অফিসার দেখবেন যে তার পারফরমেন্স, তার মেরিটের কোনো কদর হচ্ছে না, অথচ যে পলিটিক্যাল পার্টি ইন পাওয়ার আছে তার সাথে অ্যাফিলিয়েটেড থাকলে, তার স্বার্থ উদ্ধার করে দিতে পারলে বা তার মতন করে কাজ করলেই প্রমোশন পাওয়া যায়, ভালো প্রভাবমুক্ত থাকা যায়। রাজনীতির প্রভাবমুক্ত থাকা যায় কিভাবে? মুক্ত কিভাবে থাকা সম্ভব? প্রভাবমুক্ত আসলে থাকা যায় না, কিন্তু এই মানুষ তো দিন শেষে আসলে সব মানুষই আমরা কিন্তু টু সাম এক্সটেন্ট পলিটিক্যাল। আপনি ডাইরেক্ট পলিটিক্স করেন না করেন, তাহলে আপনি যেই পার্টি ইন পজিশন আছে পাওয়ারে, তার হয় তার মতাদর্শের সাথে আপনার মিল থাকবে, কিন্তু থাকবে না। থাকলে আপনি দেখছেন যে সেটার একটা অ্যাপ্রিসিয়েশন আছে, আপনি ধাই ধাই করে উপরে উঠে যেতে পারছেন। না থাকলে তো আপনি ওএসডি হয়ে যাচ্ছেন। এখন আমি যেটা বলি না এখন তাহলে আপনি কি করবেন? আপনি যদি মেরিটোক্রেসির উপরে করেন, আপনি যদি পারফরমেন্স বেসড অ্যাপ্রেজাল করেন, আপনি যদি অফিসার হিসেবে জানেন যে আমার পার্টি অ্যাফিলিয়েশন এটা আসল না, আমি আসলে আমার এখতিয়ারের মধ্যে যা যা কাজ আছে সেগুলো করলাম কিনা, ঠিক মতো করলাম কিনা, আমি জনগণকে খুশি করতে পারলাম কিনা, তার উপরে যদি আমার প্রমোশন হয়, তাহলে তো আমার পার্টি পলিটিক্সের সাথে অ্যাফিলিয়েটেড হতে হবে না, আমার সে পলিটিসাইজেশনের সাথে আসলে আমার ঠিক সেই জায়গাটাতেই প্রশ্ন। এখন আমি কেমন পারফরমেন্স করছি সেটা যদি একজন মন্ত্রী নির্ধারণ করেন বা রাজনৈতিক দলের এমপি নির্ধারণ করেন, তাহলে তো তিনি আসলে ওই পারফরমেন্সটা দেখবেন যে তার দলের জন্য কতটা এটা সুফল বয়ে এনেছে। সো এই পারফরমেন্স মূল্যায়নের দায়টা আসলে কার উপর দেওয়া উচিত? এই পারফরমেন্স মূল্যায়নের দায়টা কার উপরে দেওয়া উচিত না, আবার পুরা বিউরোক্রেসির উপর দেওয়া উচিত। সো দেয়ার হ্যাজ টু বি আ সিস্টেম। আপনি পলিসিগতভাবে, নিয়মগতভাবে আপনি করে রাখবেন যে এই প্যারামিটার্স হবে তোমার পারফরমেন্সের ইন্ডিকেটর। তুমি এটা করলে তুমি ভালো পারফর্মার, তুমি এটা না করতে পারলে। আমি ঠিক এই জায়গাটাতেই জানতে চাচ্ছিলাম, যেমন টিচারদের পদোন্নতির বেলায় যেটা এক্স্যাক্টলি যে এতগুলো হয়তো গবেষণাপত্র থাকা লাগবে, এই কাজগুলো করা লাগবে। সো এরকম কোনো কিছু কি আছে এখন নাকি নেই? আছে তো অবশ্যই, কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশন তো নেই। থাকতে তো হবে, মানে স্যারও জানেন যে এটা আছে। এবং জুনিয়র লেভেলে আসলে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বলেন বা পলিটিক্যাল বায়াস খুব একটা সম্ভব না, কারণ পরীক্ষা দিয়েই কিন্তু অফিসারদেরকে প্রমোটেড করা হয়। কিন্তু প্রমোশন ইজ নট দি অনলি থিং। আপনার পোস্টিং এর জন্য আপনাকে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন প্রুভ করতে, যদি পলিটিক্যাল পারসনের কাছে বাধা থাকে তাহলে তো সে বাধ্য হয়ে আসলে তার পূজারি হবে, এবং সেটাই তো আসলে হচ্ছে। এই বাধা থেকে বের হয়ে আসার উপায়টা হচ্ছে যে আপনি এমন একটা সিস্টেম তৈরি করবেন যেখানে আপনি জানেন যে এখানে একটা কি বলবো অ্যাকাউন্টেবিলিটি জায়গা আছে, বা আপনি আসলে ইট হ্যাজ টু বি আ ভেরি ফার ফেচড রিফর্ম, যেখানে আমাদের পুরো বিউরোক্রেসিকে নতুনভাবে সাজাতে হবে এবং ওই মেরিটোক্রেটিক সিস্টেমটা স্ট্যাবলিশ করতে হবে, যেখান থেকে আমি যেটা বলি যে আমরা শুধু
ম্যান থেকে ম্যান্ডেটের দিকে যেতে হবে। আমরা এখন খুব ব্যক্তিকেন্দ্রিক, আমরা শুধু এর দল ওই দল আমার লোক ওর লোক এরকম করে না দেখে আমি ম্যান্ডেট কি, আমার নিয়মটা কি, আমার ও ঠিকমতো কাজ করতে পারলো কিনা, সেটার জন্য আসলে সিস্টেমিক একটা পুরো স্ট্রাকচারাল রিফরমেশনের থ্রুতে যদি আমাদের প্রশাসন না যায় তাহলে আপনি সামনের দিকেও ইউল সি দ্য সেম রিপিটেশন। আমার ধারণা এক্স্যাক্টলি এই জায়গাটিতেই নিশ্চয়ই আমাদের সংস্কারের নিয়ে কাজ করবেন এই সময়ে যারা কমিশনে রয়েছেন। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, এই প্রশ্নটি আসলে আপনার জন্য। সাবেক এক মন্ত্রিপরিষদ সচিব সম্প্রতি তার একটি পত্রিকায় তিনি লিখেছেন যে ইউনো, এসএলএন, ওসি থেকে থানার দারোগা, পিআইও সব ক্ষেত্রেই আমাদের লোক কোটেশন চান রাজনৈতিক নেতৃত্বের একটি বড় অংশ। এটা অনেকটা প্রথা হয়ে গেছে, ফলে মাঠ প্রশাসন ভেঙে পড়েছে চেইন অফ কমান্ড। এবং তিনি আরও বলেছেন যে 1991 সালে গণতন্ত্রায়নের পর থেকে সব রাজনৈতিক সরকার নিয়োগ, বদলি, পদোন্নতিতে বরাবর আমাদের লোক তত্ত্ব বহাল রেখেছে, আর দিন দিন ভারী হচ্ছে তা। আমাদের লোক হওয়ার সুবিধা প্রজাতন্ত্রের কর্মচারীরা টের পেয়ে গেছেন, তাই একটি অংশ নিজের থেকেই সরকারি দলীয় লোকের মতো আচরণ করছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে গত 15 বছর যে আমাদের লোক হওয়ার যে প্রবণতা, সেটা তো সকল সীমা পার হয়ে গেছেন। তবে এই সময় দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকারের চাহিদা অনুযায়ীও দল নিরপেক্ষ হওয়ার চেষ্টাও কি করছেন না বিভিন্ন মানুষ? আপনি কি বলবেন? আমি আবারও বলি, আসলে একটা ব্যুরোক্রেসি দেশ স্বাধীন হওয়ার আগে এই দেশ যখন ব্রিটিশরা শাসন করেছে তখনও ব্যুরোক্রেসি ছিল। কিন্তু আপনারা নিশ্চিত একটা ব্যাপারে দেখেন, ব্যুরোক্রেসি যা আছে থাকবে। সিস্টেম করাপ্ট না ব্যুরোক্রেটসরা করাপ্ট? কারা? আপনি দেখেন কি কারণে হয়। যেমন আমার সহ আলোচক একজন বললেন যে একজন মানুষ সৎ এবং যোগ্যতার সঙ্গে যদি সে তার পরিক্রমা চালিয়ে আসতে পারে তাহলে তার প্রমোশন হবে, এটাই স্বাভাবিক। এখন তার এটা মূল্যায়নের দায়িত্বটা কার উপরে? যিনি একজন অসৎ লোক। এখন অসৎ লোক মূল্যায়ন করবে সৎ লোকটার যোগ্যতা কতটুকু। রাজনীতিকীকরণ কিভাবে হয়েছিল, একটা দেশের সুপ্রিম কোর্টের বিচারকরা আটারলি বললেন, যেটা টেলিভিশন মিডিয়ায় আপনারা দেখেছেন, যে আমরা রাজনীতি উদ্বুদ্ধ রাজনীতিবিদ। আপনি পুলিশের একজন আইজিকে দেখেছেন 18 সনে বাক্সে ভোট কেটে রাতে 8-এর মতো করে সরকার বানিয়ে দিল। সেনাবাহিনী প্রধান এমন একটা মানুষকে করা হলো যিনি বিডিআরের প্রধান ছিলেন, বিজিবির। তিনি কি করলেন, বিজিবিতে থাকাকালীন সময় 2014 সনের নির্বাচনটা তিনি ওই আপনার ব্যুরোক্র্যাটদের সঙ্গে মিলে জনগণের বিকল্প সেজে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিলেন। ও নাকি বিজিবি দেখে এনে সেনাবাহিনী প্রধান বানিয়ে দেওয়া হলো। অর্থাৎ আপনি যেখানেই তাকান, রাজনীতি করা কোনো দোষের না, কিন্তু আপনাকে চরিত্রে যদি বলিয়ান আপনি না হন, চরিত্রে বলিয়ান না হলে আপনি যখন একটা আসনে বসলেন সেখানে বসে আপনি রাজনীতি করবেন কি না এটার প্রোটেকশন আপনার দিতে হবে। আপনি যদি মনেই করেন যে আমি একটা রাজনীতি কোনো এক সময় করতাম সে কারণে আমি আজকে এখানে বসেছি, তাহলে আমার দায়িত্বই হলো রাজনীতির যারা আমার পলিটিক্যাল এফিলিয়েশনে আছে তাদেরকে অবলাইজ করা, জনগণকে নয়। তাহলে আপনি আপনার অবস্থান থেকে সলিউশন হলো একটাই, আমি আপনাকে বলি, আপনারা এই যে সংস্কারের কথা বলেন আমার কাছে হাস্যকর মনে হয়। কিছু মনে করবেন না, ইট ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন। কোনো সংস্কারের দরকার নাই তো, একটা সংস্কার দরকার, সেটা কি জানেন? মানসিকতার সংস্কার। আপনি যদি মনে করেন আমি সৎ থাকবো, আমি সঠিক কাজ করব, এর চেয়ে বড় সংস্কার আর কি হতে পারে? প্রতিযোগিতা করছে এখন মানুষ এইভাবে, আমি অসৎ হব, অসতের সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হব। আপনি কি সংস্কার করবেন? আপনার এই যে আপনি ব্যুরোক্রেসির একদম লোয়েস্ট টায়ারে যাদের কথা বলা হলো, থানার ওসি, ওই থানা এলাকার তিনি গভর্নর। টিএনও আপনি লক্ষ্য করেছেন যে একজন ডিসির কাছে একজন ভদ্রমহিলা টিচার স্যার না বলার কারণে কত কাণ্ড ঘটে গেল। অর্থাৎ ব্যুরোক্রেসিটাকে আমাদের সিস্টেমের মধ্যে ফেলে এমন করা হয়েছে, ব্যুরোক্রেটদেরকে তৈরি করা হয় এইভাবে যে তোমরা ভাবো তোমরা জনগণের প্রভু, তোমরা যদি জনগণের মাস্টার এটা না ভাবো তাহলে জনগণ তোমাদের গলা টিপে ধরবে। সেই জন্য জনগণকে তারা ভয় রাখে। এই জনগণকে আমলারা যে ভয়টা দেখিয়েছে সেটা কিন্তু জাতীয় রাজনীতিতে এখন একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। এবং এখন মজার ব্যাপারটা হলো এই যে গত 16 বছরের রাজনীতির দিকে আপনি তাকান, এই প্রশাসনকে দিয়ে ভয় পাওয়া হয়েছে, পুলিশ ধরেছে। আপনি শুনবেন, শুনলে আশ্চর্য হবেন,
পুলিশ ধরে নেওয়ার পরে বিচারক যখন জামিন দেওয়া শুরু করলেন, পুলিশ বিচারক নিম্ন আদালতের বিচার প্রশাসনের সঙ্গে বসে বলতেছে আমরা লোক ধরে নিয়ে আসবো আর আপনারা ছেড়ে দিবেন, এটার জন্য তো আমরা লোক ধরি না। আপনি শুনবেন 2024 সনের নির্বাচনে কি হয়েছে। 2024 সনের নির্বাচনে হয়েছে পলিটিক্যাল মামলা, যেগুলো বিভিন্ন সময় রাজনৈতিক দলকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য যে মামলাগুলো কাল্পনিক মামলা অথবা অন্যায়ভাবে করা মামলা, সেই মামলাগুলো কি করলেন 24 সনের আগে ওনারা চিন্তা করলেন যে আমরা যদি মামলা প্রমাণ হোক আর না হোক ওই সকল মামলার দ্রুত বিচার করে সাজা দিয়ে দেই, তাহলে 2024 সনের সময় ওই সকল লোকরা কী করবে, নির্বাচনকালীন সময় পলাতক হবে, রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে মাঠে আমাদের আর কেউ থাকবে না। ঢালাওভাবে তখন নিম্ন আদালতের বিচার কর্মসূচি ভিত্তিক নিয়ন্ত্রণ করে তাদেরকে দিয়ে বিচারে সাজা দিয়ে চলে গেলেন। আপনি জানেন একটা ডিপটি কমিশনার যখন তার চেয়ারে বসে, তার অধীনস্থ সবাই তাদের প্রভু মনে করে তাকে, কোনো ন্যায় অন্যায় নাই, ডিসি যা বলবে, ডিসি যা ভাববেন, বলা তো আরও পরের কথা, ডিসি যা ভাববেন তা বাস্তবায়ন করাই তাদের কাজ। এখন এটা কি করবে, এই যে ডিসির এত ক্ষমতা, এই বলয়টাকে ভাঙা যায় কেমনে? সংস্কার যদি করতে হয় সেগুলাকে করতে হবে, আর যেটা করতে হবে স্বাধীনতা। দেখেন আমাদের সবচেয়ে দুঃখজনক হলো এই যে অনেক প্রতিষ্ঠান, যেমন বিচার ব্যবস্থা স্বাধীন সংবিধানে, কিন্তু জানেন এই বিচার ব্যবস্থার মধ্যে একটা কঠিন প্রতিযোগিতা চলে, চেষ্টা করে পরাধীন কিভাবে হবে। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই যে মোসাইব এবং মোসাইবই করলে যে তাদের অযোগ্য হওয়ার পরেও তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করে, এবং সবচেয়ে দুঃখজনক হলো আপনি বিচার প্রশাসন বলেন, আই মিন জুডিশিয়াল ব্যুরোক্রেসি বলেন, সিভিল ব্যুরোক্রেসি অথবা অন্যটা, আমি বাকিটা আর গেলাম না, এদের প্রমোশনটা কেমনে হয় জানেন? কে কত বড় মোসাহেব তার উপরেই তার প্রমোশন হয়, যোগ্যতা আছে কি নাই, পলিটিক্যাল এফিলিয়েশন আছে, দ্যাটস অল। স্যার, এই যে আমাদের লোক করার প্রবণতা ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে, আমাদের কালচারালি প্রশাসনের মধ্যে, বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের মন মতো হওয়ার জন্য এখনো কি অনেক মানুষ নির্দলীয় হওয়ার প্রতিযোগিতায় নেমেছে? আপনি কি বলবেন? আপনাকে অনেক ধন্যবাদ। অর্থাৎ বর্তমান সরকার, তারা তো রাষ্ট্রীয় ক্ষমতায় এই 3 মাস, অর্থাৎ এখন 92-93 দিন চলে, সুতরাং তারা ক্ষমতায় এসে ব্যুরোক্রেসিকে তাদের মতো করে সাজাবে, এই সুযোগ তাদের অতীতে ছিল না, এখনও যে সময় আছে তারা পাবে না। এই কোন ব্যুরোক্রেসি তারা পেল? তারা যেই ব্যুরোক্রেসি পেয়েছে, যারা অতীত সরকার একটা ব্যুরোক্রেসি রেখে গেছে, সেই ব্যুরোক্রেসি এই সরকারকে গুড হিউমারে নিছে যে আমরা আপনাদেরকে অবলাইজ করব, এটা তারা বিশ্বাস করে সামনে আগাচ্ছে, তার উপায় নাই। কিন্তু তারা যে অবস্থান থেকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছিলেন, সেই অবস্থান তারা ত্যাগ করছে কিনা তার পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না। আমি আপনাকে বলি, যেমন দেখেন আমি যে কথাটা বললাম 2008-এর নির্বাচন, ইট ওয়াজ এ করাপ্ট ইলেকশন, 2018-তে তার পুনরাবৃত্তি ছিল, তাহলে ওই 2008-এর ইলেকশনকে যদি আপনি নিয়ে নেন বিবেচনায়, যে ওই সমস্ত করাপশনের সময় তারা কারা অংশীদার ছিলেন, সেই সকল মানুষ যখন 2024-এ এসে আবার পুনর্বাসিত হবে, তাহলে আপনি করাপশন এলিমিনেশন কিভাবে হবে? এরকম হচ্ছে এখন আপনি হচ্ছে, আমি যা বললাম, আমি আশা করি যারা আমার বক্তব্য শুনছেন তারা বুঝে যাবেন আমি কি বুঝাতে চাচ্ছি। আমি আপনাদেরকে যেটা বলছি, যেটা হবে অতীতের ব্যুরোক্র্যাটস যারা সাজিয়ে দিয়ে গেছেন, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয়, চতুর্থ ধাপ, অর্থাৎ আপনি প্রথম, দ্বিতীয়, তৃতীয় বাদ দিয়েও যদি চতুর্থ ধাপকে এনে সুপ্রিমেসি দিয়ে যদি বলতেন তোমরা ইলেকশন করো, তারপরেও আপনি নিরপেক্ষ কাউকে পেতেন না। কি কারণে? যে ওটাও তাদের দলীয় মানদণ্ডে সাজানো ছিল। তো আমার বক্তব্য হলো এই সরকার যেটা করবে সেটা হলো এই ব্যুরোক্রেসি এখন এই জানে, একটা কথা প্রচলিত এবং এটা বিশ্বাসযোগ্যও বটে, যে এই সরকারটা অন্তর্বর্তীকালীন সময়, এবং তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার বলা হয়। এখন এখানে যারা ব্যুরোক্রেটস অতীতে একটা পরিচয় প্রকট ধারণ করতেন প্রকটভাবে, তারা এখন নিরপেক্ষ সাজতে যদি সেজে যায়, আপনি দেখেন এই সরকারের অনেকগুলো পদায়ন আজকে হয়েছে, কালকে বলা হয়েছে ওই সরকারের সে ধামাধরা ছিল অথবা সরকারের অনেক অপকর্মের অংশীদার ছিলেন, আবার 2 দিন পরে তাকে পরিবর্তনও করাই দিছে। এটার কারণটা হলো এখন একজনের কাছে শুনে যখন আপনি একজনকে পদায়ন দিবেন, 3 দিন পরে আবার জানবেন যাকে পদায়ন দেওয়া হয়েছে সেটাও ঠিক হয় নাই, আবার যেখান থেকে বেছে আনবেন এর পরবর্তীটা সেটাও তাদেরই কেউ ঘাপটি মেরে আছে,
প্রকাশ্যে দেখাচ্ছে। এখন পদায়নের জন্য তাদের বাহ্যিক প্রতিযোগিতা চলছে, কিন্তু চরিত্রগত যে বিশ্বাস যেটা ধারণ করে এতদিন পর্যন্ত ছিলেন সেটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। অনেক অনেক ধন্যবাদ। জনাব মোহাম্মদ ফিরোজ মিয়া, আপনার কাছে আসতে চাচ্ছি সাময়িক ব্যাপারটাতে আসতে চাই। আমরা যে সংস্কারের কথা বললাম, অনেকগুলো সংস্কার আসলে দীর্ঘমেয়াদী এবং অনেক হয়তো আমাদের খাটতে হবে, গবেষণা করতে হবে, নীতি নির্ধারণ করতে হবে। কিন্তু এই সময় দাঁড়িয়ে যখন আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক আমলা দেখা গেছে পালিয়ে বেড়াচ্ছেন, অনেকের নামে মামলা চলছে, আবার এতদিন ধরে পদোন্নতি না পাওয়া অনেকে আবার এক লাফে হয়তো অনেকখানি পদোন্নতি পেয়েছেন, সেই জায়গায় একটা বিশৃঙ্খলা এবং অস্থিরতা তৈরি হয়েছে এবং একটা নিষ্ক্রিয়তাও আমরা দেখতে পেয়েছি প্রশাসনের মধ্যে। কিন্তু বর্তমান যে সময়, আসলে এই সময়েই প্রশাসনের সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থানে থাকা দরকার। এটি ফিরিয়ে আনতে আমরা কি করতে পারি স্বল্প মেয়াদে? আপনি দেখুন, আসলে আমরা প্রশাসনকে, জনপ্রশাসনকে কখনো একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠুক এইটা আমরা কখনো চাইনি এবং তাদেরকে গড়ে উঠতে দেইনি, যে কারণে প্রশাসনে আজকে এত অস্থির অবস্থা এবং একটা ভীতিকর অবস্থা ধারণ করছে। এখন কিন্তু প্রশাসনে আপনি সাহসী লোকের অভাব দেখবেন, সাহসী লোক নাই বললেই চলে, কারণ নিরপেক্ষ এবং সৎ কর্মকর্তা ছাড়া কেউ কিন্তু সাহসী হয় না। কিন্তু ওই দলীয়করণের ফলে আপনার এই অবস্থা সৃষ্টি হয়েছে। আর এই জন্য কিন্তু রাজনৈতিক সরকার অনেকাংশে দায়ী। দেখেন, আমাদের আইনি যে কাঠামো আছে, আইন যদি দুর্নীতি সহায়ক হয়, ওইখানে দুর্নীতিমুক্ত প্রশাসন কীভাবে পাবেন আপনি? দেখেন, সরকারি চাকরি আইন বিগত সরকার করছে। এই সরকারি চাকরি আইন অনুযায়ী একজন কর্মচারী যদি দুর্নীতি দেয় 1 বছর জেল খাটে, তাহলে তার চাকরি যাবে না, সে কিন্তু আবার নিজের পদে আসতে পারবেন। এইখানে যদি 100 কোটি টাকা তার জরিমানা হয়, তাহলে কিন্তু তার চাকরি যাবে না। এ ধরনের আইন তো একটা দেশে থাকতে পারে না। ভেরি ট্রু। আরেকটা দেখেন, কেউ যদি দুর্নীতিবাজ প্রমাণ হয়, তার জন্য শাস্তি তিরস্কার দিতে পারবেন। 85 সনের ভালো আইনকে আপনার পরিবর্তন করে আনলেন যে তাকে তিরস্কার দেওয়া যাবে। তো আপনার এই তো আমলাদেরকে আপনার রাজনীতিবিদরা তাদের হাতে নেওয়ার জন্য এইসব আপনার ছাড় দিচ্ছে, তারা দুর্নীতি করুক। তখন আপনারা জানেন দুর্নীতি করলে আমার চাকরি যাবে না, আর আমার বড় শাস্তি হবে না, হয়তো তিরস্কার হবে। তো এই ধরনের প্রশাসন দিয়ে আপনারা তো পারবেন না। তো আমার অবাক লাগে যে তত্ত্বাবধায়ক সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার, তারা কেন এই সময়ের মধ্যে দুর্নীতি সহায়ক আইনগুলি কেন পরিবর্তন করে নাই? তাদের তো আগেই এটা করা উচিত ছিল। দুদক আইনের যে পেনাল কোডের ধারাগুলি দেওয়া আছে, ওইখানে কিন্তু ব্রাইব শব্দটাই নাই। অথচ ভারতে দেখেন 85 সনে কিন্তু এইগুলি পরিবর্তন হয়ে গেছে। তারা পেনাল কোডের এই ধারাগুলিকে আরও আপনার কঠোর শাস্তির বিধান করছে। বাংলাদেশে এটা করে নাই। তো এত সহজ আপনার কম শাস্তি দিয়া কাউকে দুর্নীতিমুক্ত প্রশাসন চাবেন, এটা তো পাবেন না। আপনাকে এইসব সংস্কার তো আগে দরকার। জি, ভেরি ট্রু। আরেকটা প্রশ্ন, আপনার কি মনে হয় যে এই যে এত 15 বছরে যত নিয়োগ হয়েছে, প্রায় সব নিয়োগেও যদি বলি যে আমরা একটা রাজনৈতিক প্রভাব আছে, পক্ষপাতিত্ব আছে, মনে হয় ভুল হবে না? এত সংখ্যক মানুষকে বাদ দিয়ে কি আসলে প্রশাসন চালানো সম্ভব, ঢেলে সাজানো সম্ভব? সবাইকে বাদ দিবেন কেন আপনার এইখানে দেখেন কিছু অপেক্ষাকৃত কিছু নিরপেক্ষ লোক আছে। আর প্রশাসনকে ঢালাওভাবে আপনার দোষ দিলে চলবে না। তারা কিন্তু প্রশাসন এমন একটা আপনার প্রতিষ্ঠান, তাদেরকে সরকার যেভাবে গড়বে সেভাবেই কিন্তু গড়ে উঠবে। বিশেষ করে যারা আপনার নিম্ন স্তরে আছে, এখন নবীন আছে, তাদেরকে কিন্তু আপনার কিছুটা প্রশিক্ষণ দেওয়া হোক, তাদের পরিবর্তন কিছুটা আনতে পারবেন। হয়তো উপরের স্তরে যারা আছে সেখানে পরিবর্তন করতে পারবেন না। সেসব জায়গায় যারা নাকি অতিমাত্রায় দুর্নীতিগ্রস্ত, তাদেরকে আপনার চাকরিতে রাখবেন কেন? দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাকে তো আমার চাকরিতে বহাল রেখে এই জনগণের টাকা ব্যয় করার কোনো
প্রয়োজন নেই। অপেক্ষাকৃত যারা নিরপেক্ষ তাদেরকে রাখলে, আর সাহসী কর্মকর্তাদের আপনি বাছাই করেন। আপনার এখনও যদি ঈগলের দৃষ্টি নিয়ে আপনি যদি যোগ্যতা সম্পন্ন লোক খোঁজেন, আপনি সিংহের যোগ্য দৃষ্টি নিয়ে খুঁজলে কিন্তু হবে না। সিংহের দৃষ্টিসীমা কিন্তু খুব অল্প, সে কিন্তু তার কাছের লোক থেকে বাছাই করবে। কিন্তু ঈগল আপনার সমগ্র জিনিসটা দেখে কিন্তু বাছাই করবে। ঈগলের দৃষ্টি নিয়ে আপনি বাছাই করেন, অনেক নিরপেক্ষ অনেক লোক কিন্তু পাবেন। এদেরকে আপনি কাজে লাগান, দেখবেন যে প্রশাসন আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। শেষ করবো শেরিন আমিন ভূঁইয়া আপনাকে দিয়ে। একেবারে সামগ্রিকভাবে নিশ্চয়ই কমিশন থেকেও নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু যে সিস্টেমের কথা মোহাম্মদ ফিরোজ মিয়া বলছিলেন যে তাদেরকে কিভাবে আসলে লায়াবিলিটির জায়গাটায় আনা যায়, সেটা হতে পারে জনগণ, সেটা হতে পারে প্রশাসনেরই কোনো একটা বিশেষ আদালত কিংবা বিশেষ সিস্টেম, যেটা আসলে মানুষ মাত্রই তো আসলে সে যখন সুযোগ পাবে নিজের লাভ করার জন্য, একটা ছোট্ট অনৈতিক কাজ করার জন্য, সে হয়তো ওই দিকেই যাবে। এই ব্যাপারটিতে তাদেরকে একটা সোজা রাস্তায় রাখার জন্য কি কি আইন, কি কি সিস্টেম নতুন করে যোগ করা যায় বা সংস্কার করা যায় বলে আপনি মনে করেন? নতুন করে যোগ করার বিষয় পরে আসি, আগে আসি যে আমাদের কনস্টিটিউশনে ওমবাডসম্যান কনসেপ্টটা আছে স্যার, ইফ আই এম নট রং, এবং 1980-তে ওমবাডসম্যান অ্যাক্টও করা হয়েছে, কিন্তু এত বছরও কিন্তু ন্যায়পাল, হ্যাঁ, যে পাবলিক অফিস বা পাবলিক এজেন্সি বা পাবলিক অফিসিয়ালসের প্রতি যদি কোনো ধরনের গ্রিভান্সেস কমপ্লেইন থাকে, তাহলে জনগণ কার কাছে যাবে? ওমবাডসম্যানের অফিসে যাবে। সেটা এখন পর্যন্ত স্থাপনা করা গেলই না। তো এরকম একটা মেকানিজম বাই কনস্টিটিউশন থাকা সত্ত্বেও সেটা কেন করা গেল না? এবং আমি তো মনে করি যে কোনো ইলেক্টেড গভর্নমেন্টের হাতে দিলে সেটা কখনোই হবে না আসলে। তাহলে ইন্টারিম গভর্নমেন্ট যিনি আছেন তিনি চাইলেই তো পারেন যে করে দেখিয়ে দেওয়া। আসলে ইন্টারিম গভর্নমেন্টের আমি ওয়ান অফ দি কি বলবো পজিটিভ ট্রেটস যেটা বুঝি, যে উনি চাইলে এই ছোট সময়ের মধ্যে করে দেখিয়ে দিতে পারে সম্ভব। তারপর ইলেক্টেড গভর্নমেন্ট আসলে স্যার যেটা বললেন যে হয়তো নাকচ করে দিবে, রাখবেন না, কিন্তু মানুষ জানবে যে এটা সম্ভব, এটা হয়েছে, এবং এটাই যদি ভালো পজিটিভ আনে, যদি মানুষের জন্য জনগণের জন্য তা সুফল বয়ে আনে, তাহলে মানুষ কিন্তু ওটা এত তাড়াতাড়ি বা এত ইজিলি নাকচ করতে দিবে না। স্যার যেটা বলেছেন যে অবশ্যই এটা ঠিক যে আমরা ব্যক্তি জীবনে আমরা আসলে সৎ হওয়াটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আপনি যত যাই বলেন না কেন, যতই সিস্টেম চেঞ্জের কথা বলেন না কেন, যতই সংস্কারের কথা বলেন না কেন, ব্যক্তি মানুষ হিসেবে যদি আমি সৎ না হই, তাহলে আমি আসলে পলিটিক্স ইজ হোয়াট ইউ মেক অফ ইট। তো পলিটিক্স, সেটা আপনি পলিটিশিয়ান হিসেবে হন বা বিউরোক্রেট হিসেবে পলিটিক্স প্র্যাকটিস, আপনি যদি মানুষের জন্য করেন সেটা ভালো সুফল বয়ে আনবে। কিন্তু এত 18 কোটি মানুষকে তো আপনি খুব ফাস্ট আসলে তাকে এথিক্সের নলেজ দেন বা তাকে সততার শিক্ষাই দেন, এটা সম্ভব না। তাহলে কি করতে হবে? আপনাকে স্ট্রাকচারাল রিফরমেশনের থ্রু, এত কঠিন মানুষ ভালো কাজ কেন করে, ওয়ান ফর দি মোটিভেশন অফ রিওয়ার্ড ওর ফর দ্য ফিয়ার অফ পানিশমেন্ট, আপনাকে দুইটাই রাখতে হবে। আমি যদি জানি যে আমি আজকে একটা দোষ করলে, একটা করাপ্ট কিছু করলে আমি পানিশড হব, আমি চাকরি হারাবো, তাহলে আমি সেটা করার আগে 3 বার ভাববো। আর 15 বছরে আপনি যেটা বলছিলেন স্যারকে, যে 15 বছরে যারা আমলারা যারা আছেন তাদেরকে তো এখন ইউ ক্যান নট মুভ দেম, তাহলে আপনি আমলাতন্ত্র চালাবেন কিভাবে? আপনি দেশের স্টেট মেশিনারি কিভাবে চালাবেন? তাহলে আপনি চালাবেন নিয়ম দিয়ে, গাইডলাইন্স দিয়ে, পলিসি দিয়ে। আপনি সেটা এতটাই স্ট্রং করবে, এতটাই অ্যাকাউন্টেবিলিটির মেকানিজম তৈরি করবেন যেন আসলে দিন শেষে তো আপনি চাকরিজীবী, আপনি জানেন যে এটা করলে ঠিক, বেঠিক করলে আপনার একটা পানিশমেন্ট হবে। এখন একটা মানুষ যখন প্রথম স্টেজে একটা চাকরিতে তার এন্ট্রি হলো, তার মূল্যায়নের দায়িত্ব যদি অসৎ লোকের হাতে পড়ে, ওই লোকটার বিড়ম্বনাটা কি আপনি চিন্তা করেছেন? সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেন্ট। আমাদের প্রশাসনের সবাই কি অসৎ? আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে রাজনীতি করা অন্যায় না, কিন্তু আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে প্রজাতন্ত্রের একটা চেয়ারে যখন আমি বসছি, তখন আমার কাছে স্বপ্নই থাকবে শুধু দেশের মানুষের কথা, মানুষের ভালো আমি কেমনে করব, এটাই থাকবে। সেখানে আপনি রাজনীতি করেন না, সেখানে আপনি একটা রাজনৈতিক দলের সদস্য একসময় করতেন, সেই বলে ওই দল আসলে আনুকূল্য পাবে, বাকিরা উপেক্ষিত হবে, এই
চেয়ারটা বসাকালীন সময় অন্তত আপনি এই জিনিসটা রাখেন। এটা যদি হয় সেখানেও দেখবেন নৈতিক শিক্ষা ছাড়া ব্যক্তি জীবনে সৎ চরিত্রবান হওয়াটা সম্ভব না হলে যে কোনো অনিয়মের কাছে আত্মসমর্পণ করতে হবে, এটাই নিয়ম। এবং গত 15 বছরের ব্যুরোক্রেসি। আর আমার একটা কথা যেটা আপনি এনাকেও করেছিলেন প্রশ্ন, আমি সেটার উত্তর দেব এইভাবে, যারা রাজনীতির বিবেচনায় এই গত 15 বছরে আছেন এবং সরকার বা ব্যুরোক্রেসির মধ্যে যারা ঘাপটি মেরে বসে আছেন, এখন উদার হওয়ার সাজার চেষ্টা করছেন অথবা নিরপেক্ষ হওয়ার চেষ্টা করছেন, আমি তাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা রাজনীতির বিবেচনায় এসে থাকলেও চেয়ারে বসে রাজনীতির কথা ভুলে যান, দেশের কথা ভাবুন। এবং আপনি যে দলের একটি গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা আসলে প্রশাসনকে রাজনীতি মুক্ত রাখার জন্য কতটা বদ্ধপরিকর? জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি দেখবেন আমার দলের যিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি 31 দফা দিয়েছেন রাষ্ট্র মেরামত করার কথা বলে, এবং এইখানে আমাদের সবিস্তারে তিনি বলে গেছেন। আপনি আমার সরকার বহুবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তখন আপনারা কি কিন্তু আপনি দেখেন আমি যে কথাটা বলেছি, দুইটা জিনিস আজ আমি অকপটে বলে যাই। প্রথম কথা হলো নির্বাচন যতদিন থাকবেন, যতদিন নির্বাচন প্রথা থাকবে ততদিন তার মধ্যে জাল ভোটের একটা ব্যাপার থাকবে। এই জাল ভোটের একটা দায়িত্ববান সরকারের কাজ কি? এটাকে মিনিমাইজ করা, একটা কন্ট্রোল লেভেলে রাখা, টলারেন্স লেভেলটাকে কন্ট্রোল করা। 2% 1% ভোট জালিয়াতি হবে, জাল ভোটের দিকে মানুষ ধরা পড়বে। এটা আমরা পাকিস্তানের সময় দেখেছি। যখন পাকিস্তানের আমলেও, আমার তো সৌভাগ্য পাকিস্তানের সময় আমি ভোট দেওয়ার সৌভাগ্য আমার হয়েছে, তো আমি সেই আমল থেকে দেখেছি জাল ভোট দিতে পানিশমেন্টের একটা ব্যবস্থা। তাহলে ওই সময় জাল ভোটের কথা কেন থাকবে? তাহলে জাল ভোট, নির্বাচন যতদিন থাকবে জাল ভোট থাকবে। আর একটা যেটা আপনি বলেছেন টলারেন্স লেভেল, এই যে টলারেন্স লেভেলটা, এটা একটা অনেক বড় কিছু। আপনি দেখেন না গত 16 বছরের আপনি যেখানে চাইবেন, আপনি মাদ্রাসা বোর্ডের একজন সভাপতি করা হয়েছিল এমন একজন লোককে, যেই মাদ্রাসা বোর্ডটা হলো একটা মুসলিম ধর্মের একটা প্রতিষ্ঠান, সেখানে এমন একটা লোককে দেওয়া হয়েছিল যার ওই ধর্ম সম্পর্কে যার কোনো ধারণাই নাই, সেই রকম একটা, অর্থাৎ দলীয়করণ করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছিলেন। সেই জন্য আমি আবারও বলছি, বিএনপির সবসময় আপনি লক্ষ্য করেছেন, বিএনপি ভুল ত্রুটি ছোটোখাটো বিএনপির নাই আমি তা বলবো না, কিন্তু বিএনপি দেশকে মিন করে, মানুষকে ওন করে, এবং তারা যেটা করে গেছে আপনি দেখেন অতীতের সরকার আপনি মূল্যায়ন করেন, ম্যাডাম খালেদা জিয়ার সরকার, জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার, জনাব তারেক রহমান তো এখনও রাষ্ট্রপ্রধান হন নাই বা সরকার প্রধান হন নাই, হয়তো ভবিষ্যতে কোনোদিন যদি হন আপনি দেখবেন তিনি তার বাবা যেটা করে গেছেন, তার মা যেটা করে গেছেন, তা নিয়ে পুনরাবৃত্তি করবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলের জন্য, এবং ভালোর কথা বলেই শেষ করতে চাই প্রিয় দর্শক। ভালো হোক বাংলাদেশের, ভালো হোক বাংলাদেশের মানুষের, এবং জনগণের ভালোর জন্যই পরিচালিত হোক আমাদের জনপ্রশাসন, সেই প্রত্যাশাটি রেখে আজকের আয়োজন শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে, আবার কথা হবে।